আসসালামু আলাইকুম দর্শক, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ আয়োজন বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম নিয়ে অনুষ্ঠান মুখোমুখিতে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা কথা বলি একজন অনন্য ব্যক্তির সঙ্গে, জানার চেষ্টা করি তার শৈশব কৈশোর, দুরন্ত যৌবন কিংবা জীবনে ঘটে যাওয়া নানা ঘনঘটা। তো শুরু করা যাক আজকের আয়োজন। এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ রিটন। আর আমার সঙ্গে আজকে মুখোমুখিতে যুক্ত হয়েছেন বিসিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভিসি ভারপ্রাপ্ত প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল কিবরিয়া। স্যার, আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমি স্যার আপনার পরিচয় বলছিলাম যে বিসিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি, কিন্তু একটি জিনিস অন্যায় হবে যদি আপনার নামের সঙ্গে হালদা গবেষক না বলি, আপনার নামের সঙ্গে যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক না বলি, কারণ আপনি এই জগতে অসাধারণ বিচরণ করেছেন এবং সারা বাংলাদেশে আপনার সেই একটা সুখ্যাতি আছে। হালদা গবেষণা, হালদা নদী, আপনাকে বললে একটা নদীর নাম মানুষের চোখে ভাসে, আপনাকে বললে একটি মাছের ছবি ভাসে। সব কিছু মিলে আপনি আসলে এই জায়গাতে অনন্য একজন ব্যক্তিত্ব। আমি শুরুতে একটু হালদার গল্প শুনতে চাই আপনার মুখ থেকে। আসলে আমার মূল পরিচয়, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এটা হচ্ছে আমার মূল পরিচয়। এর বাইরে যতগুলো পরিচয় আছে সবগুলো হচ্ছে আমার অপশনাল। এগুলো হচ্ছে আমার কাজের। কিন্তু স্যার, আমি যেটা বলছিলাম যে আপনার গবেষণার খাতিরে আপনাকে ইউনিক একটা আইডেন্টিটি দিয়েছে, সেই কারণেই বলা যে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি যথার্থই বলেছেন। এরপর আমার গবেষণার জায়গা বা একটা কমিটমেন্টের জায়গা, সেটা হচ্ছে হালদা নদী। সেই হালদা নদী আসলে আমি যদি একটু শুরুতেই যাই, আমি হালদাপাড়ের সন্তান। আমার স্কুল জীবন, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ জীবন সব কিছুই কিন্তু হালদা নদীর পাড়ে। তো এটা যদি আমি একটু আমার হাই স্কুল জীবন থেকে আমার শুরু মূলত হালদা নদীর নিয়ে। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের মধ্যে টিফিন পিরিয়ড ছিল। টিফিন পিরিয়ডে আমরা সবাই নদীর পাড়ে চলে যেতাম। হ্যাঁ, আমাদের এটা একটা ইয়া ছিল, নদীর পাড়ে বিনোদনের মতো খেলতে যেতেন এরকম। তো আমাদের একজন বাংলা শিক্ষক ছিলেন। আমি বারামাসী আব্দুল করিম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমাদের গ্রামের একদম অজপাড়া গ্রামে। তো ওখানে বাংলা শিক্ষক উনি প্রতি সপ্তাহে আমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিতেন। যে কবিতা লিখতে পারে কবিতা, বা যেই গল্প, ছবি আঁকতে পারে ছবি, যে গান করতে পারে গান। তো এরকম একটা অ্যাসাইনমেন্ট দিতেন। ওই দিন সপ্তাহের প্রথম দিন ওই অ্যাসাইনমেন্টটা ওনাকে দিতে হতো, মানে যে এই পুরো সপ্তাহে মিলে প্রথম দিন এই কাজটা করা হতো। তো আমি চিন্তা করলাম আমি তো আসলে গান পারি না, আমি ছবি আঁকতে পারি, তবে আমি কি করলাম, একটা ছড়া লিখলাম। সেটা ছিল হালদা নদী। তো স্যার যখন ওই হালদা নদী আমার ছড়াটা দেখেছে এবং খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন, উনি 1983 ইংরেজিতে উনি এটা সাইন করেছে, এখনও পর্যন্ত আছে, এবং খুব অ্যাপ্রিসিয়েট করেছিলেন আমার পিঠ ছাপড়িয়ে। তা আমি মনে করি ওইখান থেকে হালদা নদী আমার মধ্যে বসবাস। এরপরে কলেজে আসলাম। কলেজেও আমার হালদা নদীর পাড় দিয়ে সাইকেল চালিয়ে কলেজে আসতে হতো, নাজিরাট কলেজ। তারপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রাণীবিদ্যা বিভাগে ভর্তি হলাম। প্রাণীবিদ্যা বিভাগে যখন আমাদের মাস্টার্স করতে হয় এবং মাস্টার্সে একটা স্বাভাবিকভাবে রিসার্চ থিসিস করতে হয়, এবং এমফিল ভর্তি হলাম। এমফিলও একটা রিসার্চ করতে হয়। তো যখন এমফিলে রিসার্চের একটা টপিক নির্ধারণ করা হয়, তখন আসলে ইন্ডিজেনাসলি কিছু বিষয় তখন আমার মাথায় ছিল, এবং আমি স্বাভাবিকভাবে প্রাণীবিদ্যা, ফিশারিজ বিষয়ে। এটা আসলে আপনার ওই যে সেই ছোটবেলা যে স্বপ্নের সাথে এটা মিলে যাওয়া একদম, মানে একাডেমিক, অর্থাৎ আমার ইন্ডিজেনাস নলেজ যেটা আমার এই হালদা নদীর বিষয়টা, এবং একই সাথে যখন একাডেমিক্যালি যখন আমি আমার নলেজটা যখন একসাথে হলো, তখন আসলে হালদা নদী নিয়ে আমার কিছু একটা করার যে উদ্দীপনা বা ভিতরে যে জাগ্রত হওয়া, সেটাই। তো সেইখান থেকে আসলে হালদা নদী আমার মধ্যে। আমি হালদা নদী নিয়ে আমি কাজ করি। আমি 3টা কমিটমেন্ট নিয়ে কাজ করি। একটা হচ্ছে আমার সোশ্যাল কমিটমেন্ট, যেটা আমি হালদাপাড়ের সন্তান হিসেবে বা হালদাপাড়ে বেড়ে ওঠা হিসেবে একটা সোশ্যাল কমিটমেন্ট। আর দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আমার একাডেমিক কমিটমেন্ট। যেহেতু আমি জুলজি ফিশারিজ নিয়ে লেখাপড়া করেছি, স্বাভাবিকভাবে আমি যখন এই বিষয় নিয়ে যখন একাডেমিক জ্ঞান অর্জন করি, তখন এটা হচ্ছে আমার একাডেমিক কমিটমেন্ট থেকে আমি গবেষণার কাজগুলো করি। একই সাথে আমার আরেকটা আছে, সেটা হচ্ছে আপনার এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। সেটা হচ্ছে আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ববোধ থাকে। হ্যাঁ, একটা মোরাল একটা রেসপন্সিবিলিটি থাকে। দায়িত্বের চেয়ে স্যার দায় বললে আর মনে হয় একটু স্পেসিফিক হয় যে এটা মোরাল রেসপন্সিবিলিটি যেটা বলা হয়। হ্যাঁ, না, সোশ্যাল রেসপন্সিবিলিটি সেটা তো আছেই, তবে একাডেমিক রেসপন্সিবিলিটি, তারপর হচ্ছে আমার মোরাল রেসপন্সিবিলিটি। মোরাল রেসপন্সিবিলিটি এই প্রত্যেকটা মানুষ ভালো একটি কিছু কাজ করতে চায়, প্রত্যেক মানুষের ভিতরে একটা চেতনা থাকে। এটা ইনহেরেন্টলি হয়তো। আমি মনে করি আমরা যদি এমন কোনো কাজ করি
আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি। তা আমি যদি এই নদী নিয়ে কাজ করি, যেটা আমার বিশ্বাস, এই নদী নির্ভর যে জনগোষ্ঠী রয়েছে আমাদের চট্টগ্রামের 60 থেকে 70 লক্ষ মানুষ এবং উৎস থেকে শেষ পর্যন্ত, এখানে যে কৃষি, যেই বিভিন্ন বায়োডাইভার্সিটি, ডলফিন থেকে শুরু করে, মাছ থেকে শুরু করে, তারপরে এখানে বিভিন্ন রকমের যে হাউস হোল্ড ইউজ, সব কিছু একটা কিন্তু নদী কেন্দ্রিক গড়ে ওঠে। তা আমি যদি এই নদীকে যদি কোনোভাবে যদি কনজার্ভ করতে পারি, আমার এই কনজারভেশনের বা এই দূষণমুক্ত রাখার পিছনে সাথে এই যে কৃষিকাজে যে কন্ট্রিবিউশন হলো, জীববৈচিত্র্য যে এখানে বসবাস করলো, ডলফিন যে কনজার্ভ হলো, এখানে মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে কনজার্ভ হলো, একই সাথে মানুষের চট্টগ্রাম শহরে 60 থেকে 70 লক্ষ মানুষের যে পানির চাহিদা পূরণ হলো, ওখানে কিছু না কিছু তো কন্ট্রিবিউশন আছে। এটা হচ্ছে মোরাল রেসপন্সিবিলিটি। আমি মনে করি আমরা শুধুমাত্র উপাসনালয়ে বা মসজিদে গিয়ে শুধুমাত্র আমরা ধর্মকে না রেখে, রেস্ট্রিক্টেড না রেখে, আমরা এমন কোনো কাজ করি, আমরা যে পেশায় থাকি না কেন, আমরা এমন কোনো কাজ করতে পারি। মানব সেবা তো ধর্মের একটা বড় একটা অংশ। আমরা যে পেশায় থাকি না কেন, ছোট বড় যে কোনো পেশায় থাকি না কেন, আমি যদি ওই পেশাটাকে যদি আমি মনে প্রাণে ধারণ করতে পারি, ওই পেশাটাকে যদি মানব কল্যাণের জন্য যদি চিন্তা করি, আমি মনে করি আমার জীবনের প্রতিটা সেকেন্ড এটা একটা ইবাদতে রূপান্তরিত হয়। আমি স্যার আপনার যে হালদা নিয়ে আরো কথা শুনবো, আসলে আপনাকে বললেই ওই যে বললাম যে হালদার কথা চলে আসবে এবং এটা অনন্তকাল ধরে চলবে, আপনি নিশ্চয়ই পুরো একদিন বলতে পারবেন অথবা আরো বেশি বলতে পারবেন। আমি স্যার একটু আপনার ব্যক্তিগত জীবনের একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। আপনি তো হালদা নিয়ে আপনার কমিটমেন্টের কথা বলছিলেন, আপনি অধ্যাপনার জায়গাটা কোত্থেকে আসলো যে আপনি আসলে অধ্যাপক হবেন অথবা শিক্ষকতা করবেন, সেই চিন্তাটা অথবা সেই কখন থেকে আকাঙ্ক্ষা জাগলো অথবা আপনি আসলে শিক্ষক হলেন? এটা আসলে আমার একটা পারিবারিক একটা শিক্ষা। আমার বাবা 1937 ইংরেজিতে ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনে মেট্রিক পাস করেন আমাদের এলাকায়। তখন কিন্তু মেট্রিক পাস করলে অনেক দেখতে আসতো এবং ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনেই মেট্রিক পাস করেছেন এবং অনেক বড় ব্যাপার। এবং আমার বাবা প্রথম শুরুতেই যেই পেশাটা বেছে নিয়েছেন শিক্ষকতা, ওই জন্য আমার বাবা এলাকার মধ্যে আব্দুল খালেক মাস্টার হিসেবে পরিচয় লাভ করে। কিন্তু পরবর্তীতে আমার বাবা যদি বা কৃষি বিভাগের সরকারি চাকরিতে চলে আসছেন, কিন্তু ওই যে সারা জীবন আমরা আব্দুল খালেক মাস্টারের ছেলে, আমি যখন পরিচয় দিই তখন আমি আব্দুল খালেক মাস্টারের ছেলে। ওইখান থেকে আসলে শিক্ষকতা বিষয়টা আসলে রক্তে এটা চলে আসছে উত্তরাধিকার মতো। এবং অনেক সুযোগ ছিল, বিভিন্ন পেশায় ছিল, কিন্তু আমি আসলে অন্য জায়গায় কমফোর্ট ফিল করিনি। আপনি স্যার যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আপনি বড় অংশ, আপনি আসলে পুরোটাই ধরতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজে আপনি এবং পুরোপুরি অধ্যাপক এবং আপনি ডক্টরেট নিয়েছেন। এই শিক্ষকতা কাজ করতে গিয়ে, শিক্ষকতা পেশার শিক্ষাদান করতে গিয়ে আপনার কোনো স্মৃতি আছে কিনা, অথবা আপনি মনে করেন কিনা যে যেটি নিয়ে আপনার বাবা আপনাকে আপনার কাঁধে অথবা আপনার রক্তের প্রবাহ করেছিল সেটি আপনি সেই দায় শোধ করছেন অথবা আপনাকে টানছে সেরকম? যখন বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক হিসেবে নিযুক্ত হই, তখন আমার শিক্ষকতার পাশাপাশি আমার অন্যতম একটা বিষয় হচ্ছে গবেষণা এবং একাডেমিক ডিগ্রি অর্জন করতে হবে। আমি 2003-এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করি। পরবর্তীতে এর মধ্যে আমি এমফিল কমপ্লিট করি। তারপর আমার পিএইচডি করতে হবে। পিএইচডি ছাড়া তো আসলে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের সাথে পিএইচডিটা ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, তো সুতরাং আমাকে পিএইচডি করতেই হবে। এর মধ্যে আমার সমসাময়িক যারা, তারা সবাই দেশে বিদেশে চলে গেছে পিএইচডি করতে। তো সেই মুহূর্তে একটা আমার জীবনে আমরা 4 ভাই 3 বোন। 3 বোনের মধ্যে আমার বাবা মা দুজনেই ছিলেন আমার সাথে। 2007 সাল থেকে আমার বাবা মা দুজনে আমার সাথে এবং দুজনে বার্ধক্য অবস্থায়। প্রথমে গ্রাম থেকে আনতে পারিনি, পরবর্তীতে ওনারা যখন বার্ধক্য ভরে তখন আমার সাথেই ছিল। আমার মা মারা যান 2007 সালে। আমার বাবা যখন 2009 সালে তখন আমার বাবা খুব বার্ধক্য। একদিন আমি 2008 সালের দিকে যখন ডিগ্রি নেওয়ার জন্য যখন আমি সুযোগ পাই দেশের বাইরে, আমার বাবা খুবই এনকারেজ করতেন আমাকে, মানে তুমি কখন পিএইচডি নিবা। ওনার একটা স্বপ্ন ছিল, ওনার ছেলে পিএইচডি ডক্টরেট নিবে, শিক্ষক হয়েছেন এবং আরো বড় শিক্ষক হবে, সেই স্বপ্নটা পিএইচডি ডিগ্রি নিবে। সেই আমার বাবা তখন এটাকে খুব প্রাউড ফিল করতো, আমাকে খুব এনকারেজ করতেন। তো একদিন যখন আমার এইরকম আমার সুপারভাইজার ছিলেন একজন বাংলাদেশের বিশিষ্ট প্রাণীবিজ্ঞানী প্রফেসর ডক্টর গাজী এস এম আসমত স্যার, যখন আমাকে বললেন তখন আমার যেই পিএইচডি করার বিষয় নিয়ে, তখন আমার যখন বিদেশে যাওয়ার সুযোগ হলো, তখন আমার বাবাকে আমি বললাম, বাবা এরকম আমি একটা পিএইচডি ডিগ্রি করার জন্য সুযোগ পেয়েছি, আমাকে তো দেশের বাইরে যেতে হবে, হয় মালয়েশিয়া অথবা ইন্ডিয়া, দুইটা থেকে যে কোনো একটা জায়গায় আমাকে বেছে নিতে হবে। তখন হঠাৎ করে আমার বাবা তখন খুব বার্ধক্য, আমি সকাল সন্ধ্যা আমার বাবার সেবা করতে হয় আসলে। হঠাৎ করে আমার বাবা একটু
কান্না করে উঠছে, বলে যে না, তুই যদি চলে যাস আমাকে কে দেখবে। আমার মনে হয় 10 থেকে 15 মিনিটের মধ্যেই আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করি। আমার সিদ্ধান্ত পরিবর্তন করে আমি সাথে সাথে আমি আমার সুপারভাইজারের বাসা ছিল সুগন্ধা আবাসিক এলাকায়, স্যারের বাসায় যাই সন্ধ্যার পরে। তখন আমি স্যারকে অ্যাপ্রোচ করি, স্যার আমি দেশের বাইরে যাব না, আমি আপনার অধীনে পিএইচডি করব। স্যার বলে যে ঠিক আছে, সাথে সাথে রাজি হয়ে গেলেন। আমার মনে হয় 10 থেকে 15 মিনিটের যে সিদ্ধান্ত আমার, এটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আজকে আমি মনে করি আমার এই যে যতগুলো অ্যাওয়ার্ড, ডিগ্রি বা মঞ্জুরকে বিয়ে হয়ে ওঠার পিছনে আমার জীবনের ওই 10 থেকে 15 মিনিটের যে সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তটাই ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। এরপরে এটা আসলে আপনার বাবার একটা আবছা ছোঁয়া আপনার হয়তো গায়ে লেগেছিল। হ্যাঁ, এটার আমার আপনার উপলব্ধি বাবা হয়তো ওই সময় মনে করেছিল যে আমার ছেলেটাকে আমি যদি না পাই, আর আপনিও হয়তো ভেবেছিলেন আমি যদি না দেখি আর তাহলে কি লাভ সেই ডিগ্রি লাভ। আমি সাথে চিন্তা করেছি, আমি যদি হয়তো আমি দেশের বাইরে যাব, আমি পিএইচডি ডিগ্রি অর্জন করব, কিন্তু আমার বাবাকে তো আমি আর পাবো না। বা আমার বাবা তো এই সার্ভিস থেকে আমার যেই দেখাশোনা থেকে আমার বাবা বঞ্চিত হবে, আমিও একই সাথে বঞ্চিত হব। ওইখান থেকে আসলে সিদ্ধান্তটি নিয়েছি। এরপরে যে আমার উপলব্ধি, আমার বন্ধুবান্ধব, আমার সহকর্মীরা বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, আমার মধ্যে একটু স্বাভাবিকভাবে একটা ইয়ে লাগে, ওনারা বিদেশ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে, আমি বাংলাদেশ থেকে এবং ইন্ডিয়ান কল্যাণ ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশনে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। এটার মধ্যে আমি যে জিনিসটা খুঁজে পাই, যেই আত্মতুষ্টিটা খুঁজে পাই, সেটা হচ্ছে আমার যখন একজন সহকর্মী দেশের উন্নত ল্যাবরেটরিগুলো থেকে যখন পিএইচডি ডিগ্রি অর্জন করে আসে, সে কিন্তু তার এই ল্যাবরেটরি ফ্যাসিলিটি এখানে পায় না। এবং তাকে যখন আমার এক সহকর্মীকে যখন বাংলাদেশ পার্সপেক্টিভে যখন একটা প্রশ্ন করা হয় বা কোনো একটা সিদ্ধান্ত দিতে বলা হয়, ওনার পক্ষে এটা সম্ভব হয় না। আমার যেটা, আমি এই পিএইচডি ডিগ্রি অর্জন করতে বাংলাদেশের উপর যখন আমি ডিগ্রি অর্জন করতে গেছি, আমার যখন রিসার্চ ফিল্ড হিসেবে হালদা নদীকে আমি বেছে নিয়েছি, তখন কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে বাংলাদেশের জীববৈচিত্র্য সংরক্ষণ, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের নদী, বাংলাদেশের মৎস্য সম্পদ নিয়ে যখনই যেই লেভেল থেকে প্রশ্ন করা হোক না কেন, যেই সিদ্ধান্ত চাওয়া হোক না কেন, আমি কিন্তু খুব নির্দ্বিধায় বলতে পারি। এটা আপনার জন্য স্যার সহজ, কারণ এটা আপনার জীবনের অংশ, একদম মানে আপনার জীবন থেকে নেয়া। এক্স্যাক্টলি। এবং আমার এই পর্যন্ত যত অ্যাওয়ার্ড হয়েছে, প্রায় 8-9টা অ্যাওয়ার্ড হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আমি আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। হয়তো আমি একজন অত্যন্ত ক্ষুদ্র মানুষ, আমাকে যতটুকু ন্যাশনাল ইন্টারন্যাশনাল যতটুকু সম্মান আমি পেয়েছি, সব কিছু কিন্তু ওই মূল ভিত্তিটা কিন্তু ওই দিন, ওই 15 মিনিটের সিদ্ধান্ত এবং আমার দেশের ডিগ্রি অর্জন করা এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা কাজ করার ফলে আমার এই স্বীকৃতিগুলো এসেছে। এটা নিঃসন্দেহে আপনার জীবনের বড় ঘটনা, নিঃসন্দেহে। আপনি আসলে আবেগ আক্রান্ত হয়ে গিয়েছিলেন। আমরা নিশ্চয়ই যারা দর্শক দেখছেন তারা বুঝতে পারছেন যে আজকে ডক্টর মঞ্জুরুল কিবরিয়া সারা বাংলাদেশে একটি নামে চিনে এবং চট্টগ্রামের একজন অন্যতম সেরা শিক্ষক বলা যায় নিঃসন্দেহে। তো আমরা স্যার আমি একটু অন্য গল্পে যেতে চাই, বিশেষ করে একাডেমিশিয়ানের কথা যদি বলি, যে আমরা দেখি যে ইদানিং অথবা সারা বাংলাদেশে এরকম চিত্র দেখা যায় যে শিক্ষকতা ওই অর্থে আসলে শিক্ষার্থীরা পাঠদানগুলো পায় না, উপযুক্ত ল্যাব নেই, আধুনিক সুযোগ সুবিধা নাই, গবেষণার উন্নত ক্ষেত্র নাই। সেক্ষেত্রে আমরা আসলে পিছিয়ে যাচ্ছি কিনা, আপনার উপলব্ধি কি বলে? হ্যাঁ, অবশ্যই পিছিয়ে যাচ্ছি আমরা, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে। যদিও বা আমাদের যে ল্যাব ফ্যাসিলিটি দরকার, যে গবেষণার যে সাপোর্টগুলো দরকার, যে বাজেট দরকার, বরাদ্দ দরকার, ওগুলো আপনার অভিজ্ঞতা হচ্ছে নতুন করে আপনি একটা বিশ্ববিদ্যালয়ের, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের, আপনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনি ভিসি হয়েছেন, জি, সেই জায়গা থেকে যদি একটু কম্পারেটিভলি বলতেন। হ্যাঁ, আমি এটাই বলছি। তো এটা আমাদের অনেক ল্যাকিংস আছে। তখন সেখান থেকে আসলে আমার একটা স্বপ্ন ছিল, যখন কাজ করার প্রচণ্ড ইচ্ছা, কিন্তু আসলে সেই রকম সুযোগ সুবিধা পাই না, সাপোর্ট পাই না। ওখান থেকে আমার ইচ্ছা, যেহেতু আমি হালদা নদী নিয়ে কাজ করি, হালদা নদীর অনেকগুলো কমিটমেন্ট আমার সাথে ইনভলভ হয়ে গেছে, তখন আমি চিন্তা করলাম একটা ল্যাবরেটরি দিব, যেটা হালদা নদীর পারে হবে। পরবর্তী চিন্তা করলাম, এবং আরেকটা বিষয় যখন আমার মাথায় আসলো, আমাদের বাংলাদেশকে যদি আমরা সার্ভাইভ করতে চাই এনভায়রনমেন্টালি, বায়োডাইভার্সিটিক্যালি, যদি আমরা বাংলাদেশে সার্ভাইভ করতে হয়, তাহলে আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে। আর নদীগুলোকে যদি রক্ষা করতে হয়, আমাদের এই যে নদীভিত্তিক নতুন প্রজন্ম গড়ে তুলতে হবে। এবং নদীভিত্তিক নতুন প্রজন্ম গড়ে তোলার একমাত্র জায়গা হচ্ছে বিশ্ববিদ্যালয়। যারা বিশ্ববিদ্যালয় অনার্স লেভেলে যারা লেখাপড়া করে, তাদের মধ্যে যদি আমরা নদী কেন্দ্রিক চিন্তা, যদি ওই ম্যান পাওয়ার যদি গড়ে তুলতে না পারি, তাহলে আমরা নদী রক্ষা করতে পারবো না। আর নদী রক্ষা করতে না পারলে বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারবো না। সেখান থেকে আমার চিন্তা হচ্ছে আমি একটা ল্যাবরেটরি করব।
এই ল্যাবরেটরি করার চিন্তা থেকেই আসলে মানুষের স্বপ্ন থাকলে যেটা হয় এর মধ্যে এগিয়ে আসলেন। হ্যাঁ, সফলতার মুখ দেখেছে exactly. সেটিও। যদি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনেক কিছু লিমিটেশনস আছে, কিন্তু তখন দুটো সংস্থা এগিয়ে আসলেন, পল্লীকর্ম ফাউন্ডেশন, পিকেএসএফ, তখন পিকেএসএফের এমডি ছিলেন হালদাপাড়ার আরেক সন্তান ডক্টর আব্দুল করিম সাহেব, প্রাক্তন মুখ্য সচিব ছিলেন উনি, এবং একই সাথে আরেকটা সংস্থা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ফান্ড আইডিএফ নামক একটা সংস্থা এগিয়ে আসলেন। ওনারা আমাকে কমিটমেন্ট দিলেন, ঠিক আছে আপনাকে আমরা একটা ল্যাবরেটরি করে দিব, এবং সেটা হালদার পাড়ে না করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করেছে। এটার মূল কারণ আমার শিক্ষার্থীদের মধ্যে যাতে একটা গবেষণা নদীভিত্তিক গবেষক একটা টিম আমরা গড়ে তুলতে পারি, আমরা নদীর প্রতি রেসপন্সিবল একটা যাতে জনগোষ্ঠী আমরা গড়ে তুলতে পারি, ওই জন্য এই ল্যাবরেটরিটা আসলে প্রতিষ্ঠা করা। আর এর মধ্যে যেই এবং এটা নিয়ে এখন পর্যন্ত প্রায় 200-র অধিক স্টুডেন্ট এমপিএল, পিএইচডি, এমএস ডিগ্রি অর্জন করেছে, হ্যাঁ, এবং রানিং এখনও স্টুডেন্ট আছে। এটা চট্টগ্রাম বিষয় যেটা, এটা বাংলাদেশের এখন একমাত্র একক নদীভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান, শুধুমাত্র হালদা নদী নয়। এই ল্যাবরেটরি আমি মনে করি আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি, এ পর্যন্ত অনেকগুলো কাজ আমরা করেছি, প্রায় 50টার মতো পাবলিকেশন করেছি। যেভাবে এগিয়ে যাচ্ছে আমি মনে করি বাংলাদেশের নদী গবেষণার জন্য, নদী ব্যবস্থাপনার জন্য একটা ইউনিক একটা প্ল্যাটফর্ম এটা। এটা শুধু বাংলাদেশ না, আমার ধারণা আমরা দেখছিলাম আসলে এরকম, আপনারা যদি সার্চ করে দেখি যে এই সাউথ এশিয়ার মধ্যেও কিন্তু একটা মানে ইউনিক একটি জায়গা। আমি স্যার যেটা বলছিলাম, আপনি আপনার লেগে থাকার কারণে হয়তো, অথবা আপনার মতো আরও কিছু মানুষের আগ্রহের কারণে এটি হয়েছে, কিন্তু সামগ্রিক অর্থে আমাদের যে উন্নত গবেষণার কথা বলি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা শুধুমাত্র আসলে পুঁথিগত শিক্ষা না, এখানে যে গবেষণাটা ফোকাস করা অন্যান্য ক্ষেত্রে কিন্তু এরকম দেখতে পাই না, একটা বড় অংশ কিন্তু এটা বঞ্চিত। সেটি আপনি আসলে একজন শিক্ষক হিসেবে, অথবা আপনি এই অধ্যাপনার বিশাল একটা জগতে বিচরণ করার ব্যক্তি হিসেবে আপনার অভিজ্ঞতা কি বলে? এটা হচ্ছে আমি যে বললাম, একটা স্বপ্ন থাকতে হবে মানুষের, কমিটমেন্ট থাকতে হবে। কমিটমেন্ট এবং স্বপ্ন এই দুইটাকে যদি আমরা কম্বাইন করতে পারি, তাহলে কিন্তু যে কোনো কিছু সেক্ষেত্রে সম্ভব। স্যার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও জরুরি স্যার, এবং নীতি নির্ধারণ করা, পলিসি মেকিংটাও জরুরি। একজাক্টলি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দরকার এবং প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা দরকার। এবং এটা এস্টাবলিশ করতে গিয়ে আসলে যতটুকু না আমার অ্যাপ্রিসিয়েশন পাওয়ার কথা, তার চাইতে কিন্তু প্রচণ্ড পেইন পেতে হয়েছে অনেক, এবং সেটার ধারাবাহিকতা এখনো আছে। আমি ওইদিকে অনেক গ্রুপকে কনভিন্স করতে হয়, বোঝাতে হয় যে এটি এরকম, হয়তো কেউ মনে করবে যে আপনার ব্যক্তি আগ্রহ কেন এত, নানা রকম স্যার লিমিটেশনগুলো আছে, সেটা নাই বললাম। আমরা স্যার একটু অন্যদিকে যাই, বলছিলাম যে যদি হালদা নিয়ে বলি আমার মনে হয় দিন শেষ হয়ে যাবে। আমি আপনার ব্যক্তি জীবন নিয়ে একটু আসতে চাই, আপনার সংসার, পরিবার, সন্তান, এগুলো একটু মানুষ আসলে অনেকে হয়তো জানে না, একটু শুনতে চাই। আমার ওয়াইফ কলেজে শিক্ষকতা করেন, আমার একমাত্র কন্যা এখনও প্রাইমারি স্কুলে পড়ে, এখন ক্লাস 6 থেকে 7-এ যাবে আর কি আগামী বছর। তো এই আমার ছোট্ট সংসার, এবং আমার এই গবেষণা কাজের জন্য বা আমার যেই রেসপন্সিবল এগুলোর জন্য তারা যথেষ্ট সহযোগিতা করে আমাকে। এবং আসলে পারিবারিক সাপোর্টটা যদি না থাকে, তাহলে কিন্তু কেউ সামনে এগোতে পারে না। ওদিক দিয়ে আমি নিজেকে খুব লাকি মনে করি, আমি খুব সৌভাগ্যবান যে আমার পরিবার থেকে আমার যথেষ্ট সাপোর্ট দেওয়া হয়। আর একটু যদি বলি যে শিক্ষকতার বাইরে আপনার সময় অথবা সামনের সময়টা আপনি কিভাবে কাটাতে চান, আপনার আর কোনো মোটো আছে কিনা? শিক্ষকতার বাইরে আসলে আমি তো একটা নিয়েই আছি, নদী গবেষণা, ওইটা আমার মূল বৃত্তি, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এটাকে বেস করে আসলে আরও বিভিন্ন রকমের দায়িত্বগুলো আসছে, এবং সেগুলো চেষ্টা করে যাচ্ছি যথাযথভাবে পালন করার জন্য। যেমন আমাকে এই যে বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় নদী গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটের গভর্নিং বডির সদস্য, ওটা তো আমি চেষ্টা করছি। আমি আমার যে অভিজ্ঞতা, আমার যেই এক্সপেরিয়েন্স হয়েছে, সেখান থেকে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটার কাজ করার জন্য। এবং খুব সম্প্রতি আমাকে গ্রামীণ ব্যাংকের পরিচালক করা হয়েছে। সেটা অনেকের প্রশ্ন, আমি তো সায়েন্সের মানুষ, এখন আমাকে এই সায়েন্সের মানুষ হয়ে আমাকে একটা ব্যাংকের ডিরেক্টর করা হলো কেন? এই তথ্যটা আমি দিই, কারণ এই যে 2024 সালে যে গ্রামীণ ব্যাংকের অর্ডিন্যান্স করা হয়েছে, যেহেতু গ্রামীণ ব্যাংকের জন্ম হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, এবং ওই অর্ডিন্যান্সে উল্লেখ করা হয়েছে এখন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ওই ব্যাংকের ডিরেক্টর থাকবেন, এবং ওই ডিরেক্টরের যে কোনো একটা বৈশিষ্ট্য থাকতে হবে। হয়তো উনি নারীর অধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে, অথবা গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ওনার গবেষণা বা কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। আসলে সেই ক্ষেত্রেই এই যে হালদা নিয়ে কাজ করি, সেই জন্য গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কন্ট্রিবিউশনের জন্য বা এক্সপার্টিস হিসেবে আমাকে এটার ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যেটা
আমি আমি এখনও আপ্রাণ চেষ্টা করছি কিছু মানুষের জন্য কাজ করার জন্য, তাও গ্রামীণ অর্থনৈতিক এই যে হালদা ভিত্তিক যে জনগোষ্ঠী রয়েছে। এবং স্যার হালদা নিয়ে স্যার অনেক মানে গল্প আমরা দেখছি, হ্যাঁ। এমনকি ছবি পর্যন্ত হয়েছে, সিনেমা হ্যাঁ। হয়েছে, তৌকির আহমেদের একটা বিখ্যাত ছবি হয়েছে, অনেক ভালো ভালো অভিনেতা মোশাররফ করিম, তিশা এখন অভিনয় করেছেন, আপনিও এখানে নানাভাবে যুক্ত ছিলেন ওই চলচ্চিত্রের সঙ্গে। এইসব গল্পগুলো আপনাকে কেমন টানে যে আসলে হালদা এখন একটা জাতীয় ইস্যু, হালদাকে আপনি সেই অজপাড়া গায়ের মানুষের বাইরে নিয়ে আসতে পারছেন, এমনকি পুরো পৃথিবীর একটা বড় অংশ নিশ্চয়ই যারা নদী গবেষণা করে তাদের দৃষ্টি আকর্ষণ করতে সমর্থ হয়েছে। আমি যদি বলি বাংলাদেশ না, দক্ষিণ এশিয়ার মধ্যে যদি একটা নদীকে নিয়ে যদি বহুমাত্রিক কোনো অ্যাক্টিভিটিস থাকে, সেটা হালদা নদীকে নিয়ে আছে। বাংলাদেশের ছোট্ট একটা নদী। আপনি এই যে হালদা সিনেমার কাহিনীগুলো আপনার সাথেও আপনি অনেক বিষয়গুলো জানেন। এই যে প্রথমে যখন ডিজিটালাইজড হচ্ছে বাংলাদেশ বা এদিকে যাচ্ছে, তখন প্রথম ওয়েবসাইট তৈরি করা, ডকুমেন্টারি তৈরি করা, তারপরে সিনেমা তৈরি করা, হালদা গ্রুপ করা, সোশ্যাল মুভমেন্ট, হালদা নদী রক্ষা কমিটি গঠন করা চট্টগ্রামের সিভিল সোসাইটিকে নিয়ে, তারপর গবেষণা ল্যাবরেটরি করা, এই যে গবেষণা কাজে এগিয়ে যাওয়া, তা অনেকগুলো কাজ। আমার মনে হয় এমন কোনো সাইট নাই একটা নদী কনজারভেশনের জন্য। হ্যাঁ, আমরা সবগুলো সাইটকে কিন্তু অ্যাড্রেস করেছি একটা নদী কনজারভেশনের জন্য। হ্যাঁ, যেটা আজকে হালদা নদীকে এই পর্যায়ে এনে দিয়েছে। এবং ছোট ছোট কাজগুলো, যেমন হালদা সিনেমা, যখন আমি অস্ট্রেলিয়ায় একটা নদী সম্মেলনে গিয়েছি 2018 সালে, যখন আমাকে একজন পরিচয় করে দিচ্ছে, উনি এই হালদা নিয়ে কাজ করেন, ডক্টর মঞ্জুর কিবরিয়া, তখন জিজ্ঞেস করলো হালদা এটা কী জিনিস, তখন বলছে যে হালদা সিনেমা। সাথে সাথে ওই ভদ্রলোককে আর দ্বিতীয়বার পরিচয় করে দিতে হয়নি। হ্যাঁ, তাহলে এই যে একটা আন্তর্জাতিক পরিচয় এনে দিয়েছে হালদা সিনেমা। হয়তো নদীকে ফিজিক্যালি কিছু করতে পারেনি, কিন্তু এই যে ব্যাপকতা, আসলে নানা দিক থেকে এটা আসলে বিকশিত হয়েছে, এই আবেদনগুলো নানাভাবে ছড়িয়ে পড়েছে। এবং বাংলাদেশে বর্তমান যদি আমরা নদী নিয়ে যদি সরকারের যদি কোনো থাকে, মানে অ্যাক্টিভিটিস থাকে, বাংলাদেশে হালদা নদী নিয়ে সরকার এখন অ্যাক্টিভিটিস আছে। এবং সেটি স্যার বড় একটা অর্জন হচ্ছে, এটা হেরিটেজ ঘোষণা হয়েছে, এটা অনেক বড় একটা অর্জন। স্যার আমরা একদম অনুষ্ঠানের শেষের দিকে আর কি, আমরা আপনার শেষ কথাগুলো শুনতে চাই। মঞ্জুরুল কিবরিয়া এবং হালদা আসলে একদম পরিপূরক শব্দের মতোই, তারপরও শেষ কথাটা শুনতে চাই। আপনি কেমন আসলে হালদা পারে যে চিত্রটা দেখেন, অথবা ভবিষ্যতে কেমন হালদা দেখতে চান, আশেপাশের মানুষের জীবন মান, আশেপাশের যে মানুষ, এই গবেষণার যে যারা গবেষণা হবেন তাদের চিন্তা মিলাই, যে হালদাকে নিয়ে আপনার আসলে এক্সট্রিম স্বপ্নটা কীরকম, সেটা নিয়ে শেষ করতে চাই আজকের অনুষ্ঠান। এটা ইতিমধ্যে আপনি একটা বলেছেন। প্রথম আমার ড্রিম ছিল এই নদীটা আমাদের শুধু নিছক একটা নদী না, এটা আমাদের হেরিটেজ, যেটা আমি প্রথমে অনেকেই উপহাস করতো। এটা আমরা যখন সবাইকে নিয়ে আমরা যখন মুভ করলাম, এটা আমাদের হেরিটেজ, সেই হেরিটেজ স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে। এখন আমার যেই আলটিমেট ড্রিম, সেটা হচ্ছে হালদা নির্ভর যে জনগোষ্ঠী রয়েছে, এখানে শুধুমাত্র ডিম সংগ্রহকারী বা ওরা না, এখানে একদম আপস্ট্রিম থেকে শুরু করে, আপস্ট্রিমে কিছু মানুষ যারা তামাক চাষি রয়েছে, যারা আবার কিছু কৃষক আছে, জেলে আছে, ডিম সংগ্রহ, বিভিন্ন রকমের স্টেক হোল্ডার রয়েছে। আমি মনে করি এই হালদাকে কেন্দ্র করে যে বিভিন্ন রকমের স্টেক হোল্ডার রয়েছে, তাদের যদি আর্থসামাজিক বা সোশিও ইকোনমিক কিছু যদি ডেভেলপ করতে পারি, সেটা হবে আমার সবচেয়ে বড় আত্মতুষ্টি। আর দ্বিতীয় সেটা হচ্ছে, এটা শুধুমাত্র আমাদের ন্যাশনাল হেরিটেজ না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আমাদের আসলে ওয়ার্ল্ড হেরিটেজ। আমরা যদি এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যদি এটা সংরক্ষণ করতে পারি, এটার যে ইউনিক ক্যারেক্টারগুলো রয়েছে, এটার এই যে ব্রিডিং গ্রাউন্ড, এই যে ওয়াটার পানির যেই আমাদের সোর্স, আমাদের চট্টগ্রামের লাইফ লাইন, এটা বাংলাদেশের না, এটা বিশ্বের একমাত্র জোয়ারভাটার নদী, যেখান থেকে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। আর ডলফিনের একটা ইউনিক আবাসস্থল, বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় পপুলেশন এই হালদা নদীতে বসবাস করে। তারপরে আমাদের চট্টগ্রামের যে পানির উৎস, এটা আমরা চট্টগ্রামের লাইফ লাইন বলি। এই ক্যারেক্টারগুলোকে যদি আমরা যদি ধারণ করতে পারি, এগুলোকে যদি আমি যথাযথভাবে সংরক্ষণ করতে পারি, এই সংরক্ষণ করার মাধ্যমে যদি এটাকে যদি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে যদি আমরা যদি সংরক্ষণ করতে পারি, তখন আমি মনে করি তখনই আমার এই কাজের সার্থক হবে। আপনাকে স্যার অশেষ ধন্যবাদ। আমি বলছিলাম যে এক্সট্রিম স্বপ্ন একদম, যে এই ড্রিমটা নিশ্চয়ই একদিন পূরণ হবে। বাংলাদেশ যে চট্টগ্রামের যে হালদাকে বাংলাদেশের জাতীয় ঐতিহ্য যেমন হয়েছে, নিশ্চয়ই বিশ্ব ঐতিহ্য, আপনাদের সেই স্বপ্নগুলো পূরণ হবে। আপনার প্রতি অশেষ অশেষ কৃতজ্ঞতা আবারও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম বিশেষ করে নদী গবেষক এবং শিক্ষাবিদ ডক্টর মঞ্জুরুল কিবরিয়ার সঙ্গে। তিনি তার
ব্যক্তি জীবনের গল্প বললেন এবং একই সঙ্গে তার পুরো আলোচনার মধ্যে একটি হালদা নদীর গল্পও বললেন। আমরা নিশ্চয়ই সেই হালদা নদীকে নিয়ে যে বাংলাদেশের মানুষের স্বপ্ন, হালদাপাড়ের মানুষের স্বপ্ন, সেটি জাতীয় স্বপ্নে পরিণত হবে এবং বিশ্বের একটি ইউনিক নদী হিসেবে এটি ইতিমধ্যে এস্টাবলিশ হয়েছে। সেটি ভবিষ্যতে আসলে তার যে মর্যাদা রক্ষা করবে, তার মর্যাদা পাবে, সেই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। যেতে যেতে যথারীতি বলতে চাই, আগামী অনুষ্ঠানে নতুন এরকম একজন অনন্য অতিথির সঙ্গে আবারও কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।